স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য জনবসতি চ্যাপ্টার থেকে এমসিকিউ চলছে। আজকে এমসিকিউ দ্বিতীয় পর্বের ক্লাস। এই দ্বিতীয় পর্বের ক্লাসের আগে যে কোশ্চেনগুলি হয়েছে সেটা বুঝতেই পারছো, 32 পর্যন্ত। আজকে 33 থেকে আলোচনা শুরু হবে, মন দিয়ে শুনবে। এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, মানে যেগুলো পরীক্ষাতে আসতেই পারে, আসার সম্ভাবনা আছে, আলোচনা প্রসঙ্গে আমি সেগুলো তোমাদেরকে বলে যাব। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু স্থানে গড়ে ওঠা গ্রামীণ বসতিকে কি বলে? বলে শুষ্ক বিন্দু বসতি। চারদিকে জল, বন্যার জল, মাঝখানটায় উঁচু অঞ্চলটা শুষ্ক, তাই শুষ্ক বিন্দু। আবার মরুভূমি অঞ্চলে কোনো মরুদ্যান, মাঝখানে জল আর তার চারদিকটা শুষ্ক বালি, একে বলে কি? একে বলে বৃষ্টিবিন্দু বা আর্দ্রবিন্দু বসতি। তাহলে বুঝতেই পারছো শুষ্ক বিন্দু বসতি কোথায়? বন্যা কবলিত অঞ্চলে। পৃথিবীর সর্বাধিক বসতি কিরূপ? গোষ্ঠীবদ্ধ প্রকৃতির বসতি। যেখান থেকে শহরের সামগ্রিক অর্থনৈতিক প্রয়োজন মেটে তাকে কি বলে? তাকে বলে পৌরকেন্দ্র না পৌরক্ষেত্র না পৌর এলাকা না শহরতলি, তাকে বলে পৌরক্ষেত্র। মালয়েশিয়ার শহরে জনসংখ্যা কমানোর জন্য গ্রামীণ বসতি প্রসারের পরিকল্পনা কি নামে পরিচিত? এটা আগেও আলোচনা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে ফেলদা। এর পরের কোশ্চেনটি আরো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় পড়ার জন্য। উমল্যান্ড, উমল্যান্ডের প্রবক্তা কে? অ্যান্দ্রে অ্যালিক্স। ক্ষুদ্রতম গ্রামীণ বসতিকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ, বলে হ্যামলেট। বন্যাপ্রবণ অঞ্চলে যে বিশেষ ধরনের বসতি গড়ে তোলার প্রবণতা দেখা যায় তাকে কি বলে? আগেই বলে এলাম, সেটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। এই যে চারদিকে জলের সিম্বল দিয়েছি, চারদিকে বন্যা, মাঝখানে শুষ্ক অঞ্চলে যে বসতি, শুষ্ক বিন্দু বসতি। শুষ্ক বিন্দু বসতি কোন প্রকার দুর্যোগ প্রবণ অঞ্চলে গড়ে ওঠে? বুঝতেই পারছো, বন্যা প্রবণ অঞ্চলে। এরপরে 41, দুটি পথের সংযোগ দ্বারা কোনো ধরনের এইখানে দেখো দুটি রাস্তা এসে মিলিত হয়েছে। এখানে একটা রাস্তা যদি এই রাস্তার সঙ্গে মিলিত হয় তখন দেখতে কি লাগছে? টি এর মতো। আবার একটা রাস্তা এসেছে, এই রাস্তাটা এখানে এসে মিলিত হয়েছে, তখন এল আকৃতির। এ আকৃতির বা ওয়াই আকৃতির হবে না, এন আকৃতির হবে না, তারক আকৃতির হবে না, এল বা টি আকৃতি। শহর বা নগরের গঠনের আদি পর্বকে কি বলে? আগে এগুলো আলোচনা করেছি যখন তোমাদেরকে থিওরি পোর্শনটা পুরোটা পড়িয়েছি, সেটা হচ্ছে ইওপলিস। খুচরো বাজার কেন্দ্রিক বসতিকে কি বলে? খুচরো বাজার কেন্দ্রিক বসতিকে বলে পলিশ। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। নগরের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চলকে কি বলে? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সেন্ট্রাল, CENTRAL BUSINESS, ডিস্ট্রিক্ট। খুব গুরুত্বপূর্ণ। আগে যদি তোমাদের যেটা আমাদের লং কোশ্চেনের ভিত্তিতে পরীক্ষা হতো সেটা হলে সিবিডি, তোমাদের 2 নম্বরের জন্য বলতাম যে খুবই গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল, তার নাম হচ্ছে সিবিডি। ব্যাবিলন শহরটি কিরূপ? ব্যাবিলন শহরটি বর্তমানে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, তাই এটি হচ্ছে নেক্রোপলিস। জার্মানের শহরকে কি বলা হয়? জার্মানের শহরকে বলা হয় স্ট্যাড। অনেকগুলি শহর আয়তনে বেড়ে পরস্পর মিলিত হয়ে যে ছেদহীন বহুদূর বিস্তৃত পৌর অঞ্চল সৃষ্টি করে তাকে কি বলে? পৌরপিণ্ড। অনেকগুলি শহর যখন আয়তনে বেড়ে পরস্পর মিলিত হয়ে ছেদহীন বহুদূর বিস্তৃত পৌর অঞ্চল সৃষ্টি করে, সেটা হচ্ছে পৌরপিণ্ড। পরে চলে যাব, কনার বেসিনের ক্ষেত্রে মোট জনসংখ্যা কত হয়? কনওয়ার বেসিন যেটিকে বলা হয়, সেখানে জনসংখ্যা 3 মিলিয়নের বেশি। যে সকল শহর বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে কি বলে? তাকে বলে আলফা শহর। 50 দাগে নিচের কোন রাজধানী শহরটি বিশ্ব ধর্মীয় শহর নামে পরিচিত? এটি হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি নিজে, এটি একটি ক্ষুদ্রতম দেশ, নিজেই দেশ বা রাজধানী বা শহর যাই বলো না কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, যা ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মকেন্দ্রিক মানুষেরাই বসবাস করেন, থেকে বিশ্ব ধর্মীয় শহর বলে। কানাডার প্রেইরি তৃণভূমিতে জনবসতির আকার কিরূপ? প্রেইরি তৃণভূমি, সবসময় তৃণভূমিতে জনবসতি হয় বিক্ষিপ্ত। আকৃতিহীন গ্রাম দেখা যায় ভারতের কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। ছোটনাগপুর মালভূমির গ্রামীণ বসতির আকার কিরূপ? আয়তাকার। যখন এগুলো কিন্তু খুব ডেটাভিত্তিক প্রশ্ন, তাই প্রত্যেকটা মন দিয়ে পড়বে এবং মুখস্থ রাখবে। যখন গ্রামীণ বসতিতে 3 দিক থেকে আসা রাস্তা প্রায় স্থূলকোণে পরস্পর মিলিত হয় তখন বসতিটি দেখতে কেমন লাগে? ওয়াই আকৃতির। এই যে স্থূলকোণে মিলিত হয়েছে রাস্তাগুলি,
তখন যে বসতি, এই রাস্তার ধারে বসতি গড়ে উঠেছে, তখন যে রাস্তার ধারে বসতিগুলিকে দেখতে লাগে সেটা হচ্ছে ওয়াই আকৃতি। নিত্যবহ নদীর দুই পাড় বরাবর যে বসতি গড়ে ওঠে তাকে রৈখিক বা দণ্ডাকৃতি বসতি বলে, আগেই বারবার আলোচনা হয়েছে। পরের প্রশ্ন 56, রৈখিক বসতি কোন ক্ষেত্রে গড়ে ওঠে ভাবলে খুব ভুল করবে, গড়ে ওঠে না। কারণ রৈখিক বসতি আমরা জানি রাস্তা, রেল লাইন, খাল ইত্যাদির ধার বরাবর গড়ে ওঠে। তাহলে বালিয়াড়ি, উপকূলস্থ বালিয়াড়ি, উপকূল তো একদম টানা লম্বালম্বি চলতে থাকবে, তাহলে এখানেও রৈখিক বসতি, রাস্তার ধার বরাবর রৈখিক বসতি, রেল লাইন বরাবর রৈখিক বসতি গড়ে ওঠে না। আবারও বলছি, না কেন্দ্রিক প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। বনভূমিতে। নেক্রোপলিস কথার অর্থ কি? মৃতের শহর। আগে নেক্রোপলিসে ব্যাবিলনের কথা প্রসঙ্গে বললাম যে মৃতের শহর বা ভূতের শহর বলা হয়। একটি পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলে? আর্দ্রবিন্দু বসতি। একটু আগেই দেখেছি মরুদ্যান বা পুকুর, এখানে জল আছে, এই পুকুরকে কেন্দ্র করে তার চারপাশে যে বসতি চিহ্নগুলো চৌকো চৌকো হবে, যে বসতি গড়ে ওঠে তাকে বলছে কি? তাকে বলে আর্দ্রবিন্দু বসতি। পৃথিবীর সর্বাধিক ঘন বসতিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ এশিয়া। এরপরে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, ঠিক ভুল, চিত্রভিত্তিক প্রশ্ন, অ্যাজারশন রিজনিং। তারপরে চ্যাপ্টারটি শেষ হবে। তারপরে শুরু করব ভারতের ভূগোল। আমরা জনসংখ্যা পড়েছি, তারপরে ভারতের জনসংখ্যা, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা হতে থাকবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে অবশ্যই জানিয়ে দিও যে এই চ্যানেল থেকে কিন্তু 3rd এবং 4th সেমিস্টারের সমস্ত ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।